শেয়ার বাজারে এসছেন যখন, আপনারা তো 2025 এসছেন, 24 এসছেন, 23 এসছেন, যবেই এসছেন 27 সালেও থাকতে হবে, হয়তো 28 সালেও থাকতে হবে। হ্যাঁ, দু একজন যারা ভিডিও দেখছে তারা হয়তো এই বছর বা পরের বছর বেরিয়ে যাবে, যারা শর্ট টার্মে কোটিপতি হওয়ার জন্য, পয়সা ইনকাম করার জন্য এসছে, তারা বেরিয়ে যাবে। বিকজ শেয়ার মার্কেট ইজ অল অ্যাবাউট লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন। লং টার্মে থাকলে আপনি কনফার্ম 99% আপনি পয়সা বানাবেনই, ঠিকঠাক যদি আপনি অ্যাডভাইজারের আন্ডার বা ঠিকঠাক যদি নলেজের আন্ডারে নিজে থেকে করেন। তো এখানে আজকে একটা লং টার্মের উপর ভিডিও বানিয়েছি, বেশি লং টার্ম না, বাট 1-2-3 বছরের মধ্যে যে বাজারে কি আবার একটা বড় ক্র্যাশ মানে ক্র্যাশই হয়, যেটা আমি বলি 30% বা তার বেশি ক্র্যাশ কি আসতে চলেছে। আগে রিকোয়েস্ট করেছিলেন যে দু রকমের ভিডিও বানান, একরকম হচ্ছে লং টার্ম, একরকম হচ্ছে শর্ট টার্ম, যে বাজার যে নতুন লোটা বানিয়েছে লোটা ব্রেক করবে কিনা, সেটা হয়তো পরে আমি বানাবো এরপরে, বাট আমি এটা ইম্পর্টেন্ট বেশি, তো এটা আমি বানাবো 2027 সালের জন্য। এটা জন্যটা মিস হয়ে গেছে, জন্য কিছু ডেটা অ্যানালিসিস করেছি। সেটা কি বলছে, মিউচুয়াল ফান্ড সামনের বছর, সামনে 1-2-3 বছর কি রিটার্ন দিতে পারে, অ্যান্ড তখন কেমন কি ইনভেস্ট করলে কি দিতে পারে না দিতে পারে, অ্যান্ড মার্কেট কেমন রিটার্ন দিতে পারে, মানে মিউচুয়াল ফান্ড মার্কেট, স্টক মার্কেট বা কোনো বাস্কেট অফ স্টকস বা মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন দিতে পারে। তো এইগুলোর উপর আমরা ডিসকাশন করব। অনেক কোয়েশ্চেন্স নিয়েছি আপনাদের, যেমনি 5 লাখ টাকা ইনভেস্ট করলে 10 বছরে কত কি হতে পারে না হতে পারে, বা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনাদের যে নমিনি আছে, আপনার ইনভেস্টমেন্ট যাদের জন্য করছেন, নেক্সট জেনারেশন, আপনি মারা গেলে গ্রো অ্যাপ, আপস্টক্স, এনজে ওয়েলথ, সব রকম অ্যাপ থেকে আপনি ইনভেস্ট করেন বিভিন্ন, তো ওইখান থেকে কি সহায়তা পাবেন, নমিনিকে কিভাবে টাকাটা পেতে হয়, সেইটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন, নাহলে কিন্তু মিস হয়ে যাবে এইগুলো। বিকজ যার জন্য করছেন সেই পেলো না, তাহলে পয়সা বানিয়ে লাভ কি, এখনই খরচা করে দিন। আর লামসাম এখন করতে হবে কিনা, অনেক কোয়েশ্চেন আছে। তার আগে বলে দিই, আমাদের ফ্রড কোনো টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবে না। নিচে ডেসক্রিপশন বক্সে ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এখন হয়তো 6000-এর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওইটাই জয়েন করবেন। ওখানে আমাদের কোনো নিউ ভিডিও আসলে আগে থেকে ওখানে জানতে পারবেন, সবকিছু এখানে আমাদের আপডেট দেওয়া থাকে। চলুন ফার্স্টে আমরা জেনে নিই মার্কেটের ব্যাপারে হালকা, এটা পার্ট 1 হিসেবে ধরতে পারেন, হালকা ফুলকা ডিসকাস করব। কারেন্টলি নিফটি আজকের দিনে চলছে কত, নিফটি আজকের দিনে চলছে একই জায়গায় কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে 24,300 কাছাকাছি। এবারে আমরা যদি এখানে ফার্স্টে জেপি মর্গানের একটা আর্টিকেল পড়ি, এটা জেপি মর্গান তো এখন বলছে, আমি এটা 2023 থেকে বলে আসছি যে 2027 সালে একটা বড় রিসেশন আসার চান্স আছে। আপনার পিছনে ভিডিও চেক করতে পারেন। তো আবার 25 সালে একটা ভিডিও বানাচ্ছি, মাঝখানে 24-এও কিছু বানাচ্ছিলাম। এখন জেপি মর্গান বলছে 60% চান্স, মানে 100 বারের মধ্যে 60 বার বা 60% চান্স আছে যে মার্কেট রিসেশনে আসতে পারে পরের বছর 2026-এ, এটা বলা আছে। জিপি মর্গান বলছে যে ইউএস যে ট্রাম্প ট্যারিফ পলিসি ঘোষণা করেছে তার জন্য, ট্যারিফ ওয়ারের জন্য 60% চান্স যে ইউএস রিসেশনে আসতে পারে। দেখতে পাচ্ছেন সবকিছু এখানে লেখা আছে, ঠিক আছে, সব লেখা আছে। মার্কেট 60%, আপনার যদি পড়তে হয় এটা আপনি জেপি মর্গানের ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন। 40% চান্স রিজিলিয়েন্স, 60% চান্স রিসেশন, তো পুরোপুরি লেখা আছে। তারপরে কি হবে না হবে, দ্যাটস ইট। এটা জাস্ট একটা আর্টিকেল। এদের কি টাইম টু টাইম এটা 60টা 40 হতে থাকে, 40টা দেখবেন কোনো সময় 90 হয়ে গেল, 90টা আবার 100 হয়ে গেল, 100টা আবার 20 হয়ে গেল, এরকম করে এদের আর্টিকেল দেখে অনেকে ট্রেড করে, সেই হিসাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে মার্কেটকে। তো এগুলো বাদ দিন, আমি আমার অ্যানালিস্টটাকে পেশ করবো আপনাদের সামনে। তো ফার্স্টে আমার দেখতে হবে যে ইউএসএ 3 মান্থ বন্ড yield, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি মার্কেট ফার্স্টে রিসেশন বা গ্লোবাল ক্র্যাশ কখন আসে, 30% 40% ক্র্যাশ কখন আসে, এটা আমাকে জানতে হবে। এমনি কি আসে, যেমনি এই যে ডাউনটা আসলো সেপ্টেম্বর 2024 থেকে একটু ডাউন আসলো, আমাদের এসছে, এটা শুধু ইন্ডিয়ার ইন্টারনাল প্রবলেম। কি প্রবলেম, এফআইআই সেল করছে, কেন সেল করছে, ইন্ডিয়াতে যে ব্যবসাগুলো আছে ব্যবসাগুলো সেল করতে পারছে না, সেলস দেখাতে পারছে না, ইনকাম করতে পারছে না, মানুষ কনজিউম করা অল্প করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এইটার জন্য শুধু ইন্ডিয়ান মার্কেট পড়েছে, বাকি দেখবেন ইউএস মার্কেট, গ্লোবাল মার্কেট সব বেড়ে গেছিল। ঠিক আছে, সেপ্টেম্বর থেকে অ্যাটলিস্ট মার্চ মাস অবধি পুরোপুরি ইন্ডিয়ার প্রবলেম ছিল। এপ্রিল থেকে গ্লোবাল কিছু প্রবলেম ট্যারিফ নিয়ে হয়েছে। এইবারে ক্র্যাশ কখন হয়, ক্র্যাশ মানে 1992 এর ক্র্যাশ, 2000 সালের ক্র্যাশ, 2008 সালের ক্র্যাশ, 2000 মেজর হচ্ছে 20 সালের ক্র্যাশ, এটা করোনা, .com বাবেল, ইকোনমিক ক্রাইসিস,
তারপরে আপনার রিসেশন, এখানেও রিসেশন, ঠিক আছে, লেম্যান ব্রাদার ক্রাইসিস যেটাকে বলি। তো যেখানে রিসেশন মানে যেখানে সবার চাকরি বাকরি হারিয়ে ফেলবে, ইনফ্লেশন প্রচুর বেড়ে যাবে, অনেকে অ্যাফোর্ড করতে পারবে না অনেক জিনিস, অনেক মানুষ খেতে পারবে না, অনেক মানুষ বাড়ি হারিয়ে ফেলবে, বাড়ি বেচতে হবে, এরকম টাইপের জিনিস, ঠিক আছে। কোম্পানি অনেক দেউলিয়া হয়ে যাবে, ব্যাংক অনেক দেউলিয়া হয়ে যাবে। তো এটাকে বলা হয় ইকোনমিক রিসেশন, ইকোনমিক রিসেশন। তো কোনো কিছু যদি গ্লোবাল ইভেন্ট হয়, এটা হচ্ছে ইন্ডিয়ার ইভেন্ট, ইন্টারনাল। গ্লোবাল মানে সব কটা দেশ একসাথে, করোনা যেমন এক্সাম্পল, এইগুলো ছেড়ে দিন, ইকোনমিক্স অনেকে যদি না বোঝেন, করোনা সারা দেশ, সব কটা দেশ, পুরো পৃথিবী সাফার করেছে করোনা। কোনো একটা দেশও নেই হয়তো করোনা থেকে বেঁচেছে, খুব রেয়ার। তো ওই জন্য সব সব কান্ট্রি যখন একসাথে কিছু ভুগবে তখন সেটাকে গ্লোবাল নাম দেওয়া হয়, গ্লোবাল ক্রাইসিস। অ্যান্ড তার জন্য পুরো মার্কেট পড়ে, অ্যান্ড সেখানে 30, 40, 50% ক্র্যাশ আসে। এইখানে ইন্ডিয়ান মার্কেট পড়েছিল, ইন্ডিয়ান মার্কেট শুধু ইউএস বাদ দিন, 70%-এর কাছাকাছি পড়েছিল অ্যাপ্রক্স। এইখানে ইন্ডিয়ান মার্কেট 40%-এর কাছে, নিফটির কথা বলছি, পড়েছিল অ্যাপ্রক্স। এটা 69, এটা 39 এরকম হতে পারে, যাই হোক। তো এই যে ডাউনগুলো হয়েছে, এই ডাউন কি আবার হবে? দি অ্যান্সার ইজ ইয়েস। আপনারা সবাই জানেন প্রত্যেক 10 বছর এইরকম সিকোয়েন্সটা এরকম আসে। ধরুন 8 থেকে 12 বছরের মধ্যে, খুব ক্রুশাল, 8 থেকে 12 বছরের মধ্যে ক্র্যাশ যেটা আছে, গ্লোবাল ক্র্যাশ, এটা হয়। দেখুন 1992, তার 8 বছর পর 2000, তার 8 বছর পর 2008, তার 12 বছর পর 2020, এবারে আছে 8 বছর 2028, বা 10 বছর 2030, বা 2032। তো 28 থেকে 32-এর রেঞ্জটা খুব ক্রুশাল। এবার যখনই সবাই আমি আপনাদের বলছি, বা পাবলিক যখন জেনে যাচ্ছে, তখন দেখবেন হয়তো 8 থেকে 12-র জায়গায় হয়তো 7-এই হয়ে গেল। বাট হবে নিশ্চয়ই, আমি বলছি না 27-এই আসবে, 29 আসবে। আপনার যদি নিজস্ব অ্যানালিসিস হয় যে কোনোদিন ক্র্যাশ আসবে না, আপনি ওটাতেই স্টিক থাকুন। বাট আমি আপনাদেরকে, যারা যারা আমার অ্যানালিসিস ডেটা যে স্টাডি করি পছন্দ করেন, 2 বছর আগে বা 1 বছর আগে থেকে যদি সতর্ক ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে করুন। ব্লাইন্ড হয়ে, চোখে ব্লাইন্ড ফোল্ডেড ইনভেস্টমেন্ট করতে কোনো লাভ নেই। সতর্ক হয়ে করুন। যদি রিসেশন না আসে, আমরা আগে থেকে বুঝে যাবো রিসেশন আসবে না, তাহলে ইনভেস্টমেন্ট চালিয়ে যাবো। আর যদি রিসেশন আসে তাহলে আমরা সতর্ক হয়ে যাবো, সতর্ক হয়ে কি কি কনসিকুয়েন্সেস আসবে সেটা আগে থেকে আমরা জানি। তো সেই ক্ষেত্রে এইগুলো আমি ডেটা বুঝিয়ে দিলাম। এবার কেন, এবার ফার্স্ট অফ অল আমাদের কি দেখতে হয়, নাম্বার 1 খুব ইম্পর্টেন্ট জিনিস, আগেও আমরা 2-1টা ভিডিও ডিসকাস করেছি, ইউএস 3-month বন্ড ইল্ড। এইটার সাথে নিফটির কম্প্যারিজনটা আমরা করব, এটার সাথে নিফটির কম্প্যারিজনটা আমরা করব, বিকজ এটা গ্লোবালি একটা সংকেত দেয় ক্রাইসিসের, রিসেশনের ব্যাপারে। তো এখানেই যদি আমরা দেখি, এখানে চার্ট আমরা করব 1 মান্থের চার্ট। 1 মান্থের চার্ট করেছি আমরা, এটা ছেড়ে দিন। তো আমরা একদম ফার্স্ট থেকে চলে আসব, যতদিন চার্টটা আমরা পাই, যতদিন চার্টটা আমরা পাচ্ছি। ধরুন চার্ট আমরা পাচ্ছি এখানে 1991 থেকে, এখানে নিচে দেখুন ডেট লেখা আছে, 1990 থেকে আমরা চার্ট পাচ্ছি, 1990 থেকে আমরা চার্ট পাচ্ছি। তো 1990-তে দেখুন একদম বন্ড ইল্ড একদম 8%-এর কাছাকাছি ছিল, মানে একদম পুরোপুরি আপ ছিল ইউএস এর বন্ড ইল্ড, ঠিক আছে। 3-month বন্ড ইল্ড ইউএস এর, ঠিক আছে। তো এইখানে 1992-তে, এবার 1992 নিফটির চার্ট মনে হয় নেই কারেন্টলি, এইখানে মনে হয় নেই। তো না থাকলে আপনারাও জানি যে 1992-তে আমাদের মার্কেট ক্র্যাশ হয়েছিল, অনেকটা বড়ই মার্কেট ক্র্যাশ হয়েছিল। তাও আছে কিনা আমি দেখি, নিফটির চার্টটা একবার আমি খুলে নিচ্ছি। তো নিফটির চার্ট যদি আমি খুলে আনি, এখানে সেম 1 মান্থের চার্টে যাই, তো আমি যাচ্ছি ডিরেক্টলি 1992-তে। ভালো করে দেখবেন, আজকের ভিডিওটা দেখলে আপনার আনেওয়ালে 1 বছর 2 বছরের ক্ল্যারিটি চলে আসবে। তার জন্য কি দিতে হচ্ছে, একটা পয়সাও আপনাদের খরচা করতে হচ্ছে না, পুরো ফ্রি অফ কস্টে দেখতে পাচ্ছেন। এর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, না করলে কিছুই না, আমার কি আছে, আমি আমার ভিডিও বানাতে থাকবো, যারা দেখবে দেখবে, যারা না করবে, ফ্রি অফ কস্টেও যদি সাবস্ক্রাইব না করে, লাইক না করে, তাদের বেনিফিট হবে না যে তারা পরের ভিডিও দেখতে পাবে না। এত ইনফরমেটিভ ভিডিও একটা যদি মিস হয়ে যায়, আপনারই ভুল। 27 সালে গিয়ে দেখবেন মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, মার্কেট থেকে বেরিয়ে গেছেন। আচ্ছা, তো এবারে 1992 ডেটা এখানে নেই, যাই হোক। তো এইটা ছেড়ে দিন, 1992-তে আমরা জানি যে মার্কেট ক্র্যাশ হয়েছিল, সবাই জানি। তো ওখানে একটা টিক পড়ে গেল 1992-তে। এবার 2000-এর কাছে আমরা .com বাবেল হয়েছিল 2000-এর কাছে। এবার দেখুন মার্কেট ক্র্যাশ হওয়ার পর মার্কেট দেখুন ফার্স্টে উপরে থাকলো 1992, 1991-এর কাছে উপরে থাকলো। দেখুন বন্ড 1990, 1991 পুরোপুরি উপরে। যখনই উপরে থাকে তখন থেকে আপনার 1 থেকে 2 বছরের মধ্যে চান্স থাকে যে মার্কেটটা পুরোপুরি
ক্র্যাশ হতে পারে। ওপর থেকে যখন ডাউন ট্রেন্ড আসা শুরু হবে তখন আপনাকে সতর্ক হতে পারে। দেখুন 1992-তে দেখুন দেখুন ক্র্যাশ এই সময় নিফটিতে এসছে, তো ওইটা নিফটির চার্টটা নেই, ছেড়ে দিন ওটার জন্য। আমরা কোথায় চলে আসি, 2000-এর চার্ট চলে আসি, 2004। তো এখানে আগে দেখে নিই কবে মার্কেটটা ক্র্যাশ হয়েছে এক্স্যাক্ট। এখানে মার্কেট ক্র্যাশ হয়েছে, এক্স্যাক্ট টপ লাগিয়েছে আমাদের, দেখুন কত, 2000 সালে। 2000 সালে আমাদের টপ লাগিয়েছে। অ্যান্ড তারপরে নিফটি পুরোপুরি কত হয়েছিল দেখুন, 1600 1650-এর কাছে ছিল। অ্যান্ড সেখান থেকে নেমে 912, মানে কত পার্সেন্ট ডাউন, অনেক, 50% বা ওই 40-45%-এর কাছে রাফ ডাউন, 40-45% নিফটি ডাউন। মানে আজকে যদি 24,000-এ মার্কেট ট্রেড করে অ্যান্ড এটা যদি হাই হয় তাহলে 45% ডাউন, মানে কি মার্কেট ধরুন 13,500 বা 14,000-এর কাছে চলে এলো যদি আজকের মার্কেট, তো সেরকম ডাউন নিফটি দেখিয়েছে। অ্যান্ড এইটার সাথে এখন মিলিয়ে দেখুন যে 2000 সালে টপ ছিল, অ্যান্ড তার আগেই দেখবেন সংকেত দিচ্ছে, দেখুন 2000 সালে টপ ছিল দেখুন। তো এখানে যখনই টপ থাকবে 5% 6% টপ থাকবে, দেখুন যখনই টপ থাকবে আপনাদের মানে এটা বাজে সংকেত যে আমাদের এখানে একটু সতর্ক হওয়া উচিত। তারপরে ধারাম করে পড়ে গেছে হচ্ছে আমাদের নিফটি। তো যখন বটম থাকবে কোনো টেনশন নেই। আগেন 2008 সাল, ওকে, তো 2000 আমরা 2000 অব্দি দেখে নিলাম, এবার 2008 সাল দেখবো। মাঝখানে ভিডিওটা কাট কেন পড়ে গেল, বিকজ পুরো ভিডিও বানানো শেষ হয়ে গেছিলো। ভিডিও 40 মিনিটসের আমরা শ্যুট করেছি, 6 মিনিট অবধি আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে। 6 মিনিট অবধি শ্যুট হয়েছিল, এই 6 না 10 মিনিট অবধি শ্যুট হয়েছিল এক্স্যাক্ট। তারপরে আবার আমাকে রিডু করতে হলো, তো আবার নতুন করে আমাকে ভিডিওটা বানাতে হবে, খুব কষ্ট, বাট স্টিল আপনাদের জন্য আমি আবার স্টার্ট করছি। তো 2008 কোথায় ছিলাম, তো এখানে যদি আমি মান্থলি চার্ট আবার যদি রিসেট করছি, নিফটির চার্ট, তো নিফটির চার্ট আমরা যদি দেখি 2008 সালে আমি যদি চলে যাই, ওকে সাউন্ড রেকর্ড ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো নিফটি যদি আমি 8 সাল চলে যাই, তো 2008-এ গিয়ে এখানে দেখি আমি টপ হয়েছে 2008-এর ওই 1 জানুয়ারির কাছে এরকম টপ হয়েছে। এবার আমি যদি বন্ড ইল্ডের চার্টে যাই, এবার যাই, 1-2 সেকেন্ডের মধ্যে চলে আসবে আপনার সামনে। ওকে, তো বন্ড ইল্ডের চার্টে গেলাম, এখানে আমি আবার 1 মান্থের চার্ট করব যাতে একটু ব্রডার পিকচারটা পাই। অ্যান্ড এটাই 2008-এ গিয়ে দেখবো, দেখুন টপ যে হয়েছিল 2006 থেকে, যদি কেউ 2007-এও এসে যদি কেউ কনসোলিডেট যখন করছে, এই বাড়ছে যখন, অ্যান্ড বাড়ার পর কনসোলিডেট করছে, তখনই আমার সতর্ক হয়ে যাওয়ার সময়। তো এখানে যদি কেউ সতর্ক হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় নিজের জেদে থাকে কিচ্ছু হবে না, তো সেই হয়তো মার্কেট থেকে বেরিয়ে গেছে, অ্যান্ড ইনি হয়তো স্টে করেছে। তো এই ক্ষেত্রে দেখুন মার্কেট পড়েছে পুরোপুরি, অ্যান্ড সেই ক্ষেত্রে এরপরে মার্কেট পড়েছে টপ থেকে। এবার দেখুন 2020-র আগে তেমনি কিন্তু কিছু হয়নি, বন্ড ইল্ড একদম নিচে ছিল, বাট সারপ্রাইজিংলি 2020-তে ক্র্যাশ হওয়ার আগে দেখুন 2018 থেকে আবার ইনক্রিজ হওয়া শুরু হলো, অ্যান্ড 2019-এ একদম টপ লাগিয়েছে। তো 2018 থেকে যদি কেউ সতর্ক হয়, 2019-এ যখন কনসোলিডেট করছে এই টপে, তখনই সতর্ক হয়ে যাওয়া উচিত। অ্যান্ড যে 2019-এ সতর্ক হয়েছে, সে নিফটির চার্টে গেলে আপনারাও জানেন সবাই করোনাতে, আমি বেঁচে ফিরেছি, আপনি বেঁচে ফিরেছেন, সবাই করোনা কালটা আমরা বেঁচে ফিরেছি, খুব উই আর লাকি, তাই জন্য আমি ভিডিও বানাচ্ছি, আপনারা দেখছেন ভিউয়াররা। তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন 2020-তে, দেখুন আমি যদি ক্যান্ডেল স্টিকে চলে, দেখুন 2020-তে দেখুন অ্যাপ্রক্সিমেটলি মার্কেট পড়েছে 12,500 থেকে 7,500-এর কাছে। মানে আজকে যদি মার্কেট 24,000-এ থাকে তাহলে মার্কেট কতই পড়লো, 14,500-14,000-এর কাছে। বা মার্কেট আজকে যদি 25,000-এ থাকে তাহলে মার্কেট পুরো 1 থেকে 2 মাসের মধ্যে মার্কেট পড়ে গেল কত, 25,000 থেকে মার্কেট পড়ে গেল 15,000-এ। এতটা বড় ড্রাস্টিক। আপনারা তো 25,000 থেকে 22,000 হলেই মনে হয় মার্কেট থেকে বেরিয়ে যাবো, স্টক মার্কেট মানে জুয়া, স্টক মার্কেট এই আমার দ্বারা হবে না। 2 মাসের মধ্যে 25 থেকে 15, এগুলো আমরা ফেস করেছি, আপনারা হয়তো 90% ফেসও করেনি, তারপরে মার্কেটে এসছেন।
এই র্যালিটা দেখে এসছেন। তো আপনারা দেখেছেন এইখান থেকে এইখানে কেউ এসছেন, এখানে 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 সব জায়গায় দেখুন বুল রান। প্রথমবার আপনাদের কিছু কারেকশন ফেজ এসছে, প্রথমবার, এর আগে এত বড় কারেকশন আসেইনি, প্রথমবার কারেকশন এসছে, ওই জন্য আপনার প্যানিক আছে। বাট সবসময় আপনার বুল রানই দেখে গেছেন, এইটা কোনোদিন দেখেননি, এইটা দেখেননি, এইটা দেখেননি, এগুলো দেখেননি, এটা আমিও দেখিনি, নিজে এক্সপিরিয়েন্স করিনি। এইটা দেখেছি, এটা তখন আমার স্টার্টিং, এইগুলো কনসোলিডেশন ফেজ দেখেছি, এইটা তো দেখেইছি, এইটা তো দেখেইছি, অ্যান্ড এটা তো আপনাদের সামনেই চলছে। এবার সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, মোটামুটি এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, 3 মান্থ বন্ড ডিলের চার্টটা থেকে কি বোঝায়, যখনই মার্কেট আমাদের ইউএস 3 মান্থ বন্ড ডিলটা টপে থাকবে, বাড়ছে বাড়ছে বাড়ছে, তখন আমার সতর্ক থাকা উচিত। দেন এখন যদি দেখি কারেন্টলি চার্ট তো ফিউচারে তৈরি হবে, এখন কারেন্টলি যদি এটাকে 1 মান্থের চার্ট করে আমি দেখি আবার, তাহলে দেখুন এখন বাড়ছে বাড়ছে বাড়ছে, 2022, 23, এ দেখুন 23 থেকেই আমার সতর্ক থাকা উচিত। 23 থেকেই, দিস ইজ দ্য রিজন ওয়াই আমি 23 থেকে সতর্ক আপনাদের করে আসছি, যে আপনাদের চেক করা উচিত পুরোপুরি মার্কেটটা হয়তো 2-3 বছরের মধ্যে একটুখানি কিছু ট্রিগার করতে পারে, রিসেশন বা কিছু আসতে পারে। অ্যান্ড তার এখন সংকেত আসছে, ডাউন গেছে, এটা সেপ্টেম্বরে দেখুন ডাউন গেছে, এটা আবার আপ যাবে আমার মতে, বন্ডিল আবার আপ যাবে, অ্যান্ড তারপরে ওইটাই হয়ে যাবে টপ, ধরুন এটা ডবল টপ হবে, তারপরে যদি একটা রিসেশন আসতে পারে, দেখুন আসলে না আসলে খুব ভালো, রিসেশন আসলে লোকের চাকরি যাবে, সব কিছু যাবে, বাট আপনার নিজস্ব অ্যানালিসিসে আপনি যেটা আছেন, আপনার মতে যদি মার্কেট সারা জীবন বাড়বে, তাহলে আপনি সেটাতেই স্টিক থাকুক, আমার কথা মানবেন না। আমাদের জাস্ট ভিডিওগুলো দেখার বিষয়, যে আমি আপনাকে সতর্ক করে দিলাম, যদি আপনি রিসেশন নিয়ে কখন আসবেন বুঝতে পারছেন নিজে থেকে, আগে থেকে আপনাদের বলে দিলাম যে একটুখানি সতর্ক থাকুন, অ্যান্ড নিজের অ্যানালিসিস স্টার্ট করুন রিসেশন নিয়ে, এবার নিজের স্টাডিটা করুন, রিসেশন কবে কি আসতে পারে সেটাতে স্টিক থাকুন। আমি আজ বলে দিলাম কেমন কি প্রিভিয়াস ডেটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে, অ্যান্ড সেরকমভাবে ফিউচারের ডেটাটা আমরা কিভাবে নির্ধারিত করতে পারবো, যতটা ক্লোজ যাওয়া যায়, যতটা হওয়া যায়। তারপরে এটা যদি উপরে যায়, তারপরে হয়তো আমরা রিসেশন আবার দেখতে পারি, তারপরে যদি ফ্ল্যাট হয়, তো আমরা যখনই উপরে যাবো না ট্রিগার হয়ে যাবো, ট্রিগার করবো আমরা আমাদের ক্লায়েন্টসদের, যে এবার একটুখানি সতর্ক থাকুন, ঠিক আছে। এর জন্য কি ইনভেস্টমেন্ট করা উচিত সেটা আমি ফিউচারে বলছি। এরপরে একটা ওয়ারেন বাফে বলে একটা আমাদের যে দিগ্গজ ইনভেস্টর আছে ওয়ারেন বাফে, তার একটা ইন্ডিকেটর আছে। তো ওয়ারেন বাফের কি ইন্ডিকেটর আছে, কারেন্টলি ইউএস মার্কেটের যে টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন প্লাস দেশের ইউএসএর জিডিপি রেশিও দুটো মিলে 187%, 187%, মাই গড, কোনোদিনও হয়নি, হয়েছে কিনা আমি জানি না। তো এটা কি বোঝায়, 85-এর নিচে যদি থাকে তাহলে খুব আন্ডার ভ্যালুড, এইখানে থাকবে, মানে আপনি ঘর বাড়ি বেচে কিনুন স্টকস বা মিউচুয়াল ফান্ড, ঘর আজকে একটা ঘর বেচে কিনবেন, 2 বছর পর 5টা ঘর পাবেন। 85 থেকে 110-এর মধ্যে আজকে একটা ঘর বেচে কিনবেন, 5 বছর পর 2টো ঘর পাবেন বা 3টে ঘর পাবেন। ফেয়ারলি ভ্যালুড মানে আজকে একটা ঘর বেচে কিনবেন, 5 বছর পর আরেকটা ডবল পেয়ে যাবেন, এরকম টাইপের, ঠিকঠাক কেনার মতো। 134 থেকে 159 মানে আস্তে আস্তে প্রফিট বুক, পার্সিয়াল 50, 60, 70% প্রফিট বুক করুন, যেটা ক্যাপিটাল আছে ক্যাপিটালটাকে সরিয়ে নিয়ে আসুন। 159-এর উপর মানে খুব ওভার ভ্যালুড, এখানে কত 187.7, দেখতে পাচ্ছেন রেশিও সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুড, মানে এর উপর কিছু হয় না। তো এই জন্য মার্কেট খুব একটা আমাদের বাবেলের মধ্যে আছে বলতে পারেন, রিসেশন কোনো না কোনো দিন আসতে বাধ্য, অ্যান্ড পরের যে ক্র্যাশটা হবে গ্লোবাল ক্র্যাশ, যেটা আমরা বলি, যে মার্কেট পুরো ওয়ার্ল্ডে কিছু হলে সব মার্কেটে 30-40% ক্র্যাশ এসে নাহলে আসে না, তো সেটা হচ্ছে রিসেশনই হয়তো গ্লোবাল রিসেশন হতে পারে। তো ওয়ারেন বাফেট ইন্ডিকেটর আমাদের সতর্ক হতে কিন্তু বলছে। এবার এখান থেকে কি আপনি ইনভেস্টিং ডিসিশন নিতে পারেন, এখান থেকে ইনভেস্টমেন্ট, ট্রেডিং না, লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট ডিসিশন, তো এটা আপনি কি নিতে পারেন বুঝিয়ে দিচ্ছি আমি। এগুলো আগে বোঝানো সব হয়ে গেছিলো, আবার আমাকে রিশুট করতে হচ্ছে, তো একটু যদি এনার্জি ডাউন লাগে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বুঝতেই পারছেন। আচ্ছা, 2026-এর জুলাইয়ের পর থেকে, 2026-এর জুলাই, এবার আমি ডেট বলছি মানে এমন না যে জুলাইয়ের পরেই কিছু হবে না, 2026-এর জুলাই থেকে 2027 অব্দি, পুরো 2027 অব্দি পুরোপুরি সতর্ক থাকতে হবে যে মার্কেটটাকে রিসেশন আসলে এই সময় আসতে পারে। আমার মতে রিসেশন যদি আসে, না আসলে খুব ভালো, আমি চাই না আসুক, বাট যদি আসে 2027 পুরোটা, 2026-এর জুলাইয়ের পরে পুরোপুরি আমাকে সতর্ক হয় এখান থেকে স্টার্ট করতে হবে। তার আগে কি করবো, তার আগে আমার মতে নিফটি হয়তো তার আগে 27,500 থেকে 30,000, যদি রিসেশন আসেও তার আগে হয়তো একটা আপমুভ দিয়ে অল টাইম হাই দেখি 2026-এ হয়তো খুব টার্গেট আছে আমাদের 27,500 থেকে 30,000-এ আমরা টাচ করতে পারি, সেটা রিসেশনের আগেও 30,000 ছুতে পারি, সেটা 26-এও 30,000 আমরা ছুতে পারি, বাট নিফটি 30,000 আমরা ছুতে পারি। তার আগে আমরা ডিসিশন নিচ্ছি
তার আগে কি ডিসিশন নিচ্ছি যে আমরা এখন যা ইনভেস্টমেন্ট হচ্ছে আমরা পুরো তো এই গেনটা তো পাবো না, হলে আমরা ট্রেড করছি না, আমরা ইনভেস্ট করছি। নিফটি এখন 10 বছর পর 2 লাখ বা 1 লাখে থাকবে, তখন 23,000 ইনভেস্ট করেছেন, 22,000, 21,000 ডাজেন্ট ম্যাটার, ইনভেস্ট করেছেন এটাই ম্যাটার করবে। 21,000 থেকেও অলমোস্ট 5 গুণ, 22,000 থেকেও 5 গুণ, 23,000 থেকেও 5 গুণ, 1 লাখ যখন নিফটি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন। এবার তারিকাটা মেন, যতটা পার্সেন্ট আলফা পাওয়া যায় নলেজের উপর ডিপেন্ড করছে, বা কে পেছনে আছে সে আপনাকে গাইড করছে কিনা ইনভেস্টিং এর ব্যাপারে সেইটার উপর ডিপেন্ড করছে। আপনার এসটিপির মাধ্যমে ইনভেস্টমেন্ট এখন করা উচিত। তখন ধরুন আপনার যখন মার্কেট লো বানিয়ে এলো, হাতে টাকা এরপরে অ্যাকুমুলেট করলেন, 26শে জুলাইয়ের পর যখন যা টাকা আছে একবারে ইনভেস্টমেন্ট করলাম না ধরুন, তাহলে কি করবো, যখন যদি নতুন লো বানায় সেখানে ইনভেস্ট করলাম, বা সেখানে একটা 6 সপ্তাহ 8 সপ্তাহের এসটিপি চালিয়ে দিলাম, বা নতুন লো না হলেও আমরা 12 মাসের একটা এসটিপি চালিয়ে দিলাম, মান্থলি লো হয়ে গেলে উইকলি একটা এসটিপি। অ্যান্ড কি করতে হবে, 26-এর পরে ব্যাংকে যে টাকা থাকবো ওখানে ব্যাংক ডিফল্টও হয়ে যেতে পারে, অনেক রিসিশনে ব্যাংক ডিফল্ট হয়ে যায়। তো ব্যাংক ডিফল্ট না হয়ে আমি একটা মিউচুয়াল ফান্ডে, লিকুইড ফান্ডে 8-10% রিটার্ন দেয়, ওরকম লিকুইড ফান্ডে আমি রাখবো। তাহলে আমার কি লিকুইড ফান্ডে যে কোনো সময় আমার লিকুইডিটিও থাকে, টিডিএসও কাটে না, অত ট্যাক্সেশনের অত ঝামেলা নেই, একদম সিম্পল ট্যাক্সেশন রুল। অ্যান্ড সেই হিসেবে আপনি টাকাটা যে কোনো সময় তুলতেও পারি, একদিনে T+1 ডেজে সেটেল। তো আমি লিকুইড ফান্ডে রাখলাম, যদি মনে হয় এসটিপি চালাবো এসটিপি চালিয়ে দিলাম, যদি মনে হয় মার্কেটটা একদম ডাউন যাবে, কোনো সময় ডাউন গেল, ফিউচারে আমি ইনভেস্ট করব, সেই ইনভেস্টমেন্টটা আমি একবারে ঢেলে দিলাম, পরের দিনের এনএভিতে পেয়ে গেলাম। তো ওটা বেস্ট ডিসিশন রাদার দ্যান ব্যাংকে রাখা। অ্যান্ড সেকেন্ড থিং ইজ স্টকস। আমি যারা পুরনো ভিউয়ার আছে আমি নিজেই বলেছি, পার্সোনালি আপনার সামনে কিছু কিছু স্টকস নিয়ে দেখেছিলাম 2023-এর জানুয়ারি মাসের পর কোনো স্টকসে ইনভেস্ট করিনি। আমি আবার নেক্সট ক্র্যাশ, গ্লোবাল ক্র্যাশের জন্য ওয়েট করছি, যেখানে নিফটি 30% বেশি ক্র্যাশ যাবে, তো তখন আমি আবার স্টকসে ইনভেস্ট করবো। তার আগে না, এখন আমি কোনো স্টকসে না, এখন অনলি মিউচুয়াল ফান্ডস, অনলি মিউচুয়াল ফান্ডস, বিকজ স্টকসে আমার মাথা লাগাতে হয়, মিউচুয়াল ফান্ডে মাথা লাগাতে হয় না। কিভাবে মাথা লাগাতে হয় না, করোনার এক্সাম্পলটা আমি একটু পরে বোঝাচ্ছি, জাস্ট 1 থেকে 2 মিনিট পরে আমি বোঝাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পুরো সিনারিও। আপনাদের নেক্সট ভিডিওটা কিসের উপর চাই? মার্কেট যে 21,743-এ লো বানিয়েছে কিছুদিন আগে, 7th না 8th এপ্রিল, সেইটাই কি লো হবে না নতুন লো তৈরি করবে আনাওয়ালে 2-3 মাসে? সেইটার অ্যানালিসিস চাই, তো নিচে কমেন্ট করবেন। নাকি এইটারই নেক্সট পার্ট লং টার্মের উপর চাই, সেটা করবেন। মান্থলি ইনকাম এসডব্লিউপি কিভাবে কি পেতে পারি আনাওয়ালে 15-20 বছরে, কেমন কি এক্সপেক্টেড, মিউচুয়াল ফান্ডের দ্বারা মান্থলি ইনকাম যাদের ক্যাপিটাল আছে, বা কিভাবে ক্যাপিটাল তৈরি করবেন মিউচুয়াল ফান্ডের উপরে বা এসটিপি নিয়ে, কিছুর উপর যদি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার যদি কোয়েশ্চেন থাকে, বা কোন সেক্টর স্টকসে আমরা ফোকাস করতে পারি এখন শর্ট টার্মের জন্য, 1 বছরের জন্য, যে কোনো টপিক আপনার মনে হচ্ছে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। আগের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছেন যে 2 রকমের ভিডিও টপিক চাই, এটা তো আসছেই, বাট এর পরেরটাই এটাই আনবো নাকি অন্যগুলোর মধ্যে আনবো, আপনি কমেন্ট করবেন, এটাই হচ্ছে কথা। অ্যান্ড নেক্সট 30,000 কবে আপনার পৌঁছাতে পারে নিফটি, ডিসিশনের আগে না পরে, বা কবে, একটু নিচে কমেন্ট করবেন, আমি বুঝবো, সবার কমেন্ট আমি পড়তে থাকি। এবার আপনাদের মনে ডাউট থাকতে পারে, হ্যাঁ, কোশ্চেনে যাওয়ার আগে ডাউট থাকতে পারে যে আমার যদি ইনভেস্টমেন্ট ডিসিশন ভুল হয়ে যায়, মার্কেট ডাউন আপ করতে গিয়ে আমি যদি ভুল টাইমে ইনভেস্ট করি। দেখুন, করোনার সময় আমি দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একজন করেছে কিন্তু, যে নমিনির ব্যাপার, আমি মারা গেলে নমিনি কিভাবে টাকাটা পাবে, স্টেপস পুরোপুরি আমি আজকে দেখিয়ে দেবো। ওটার জন্য 5 মিনিটের মধ্যে আমি আসছি, প্লিজ সবাই বজায় রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরকমই যদি পছন্দ হয় আমার ভিডিও, তাহলে আপনারা কি করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমার এরকম ডেলি ডেটা ওয়াইজ ভিডিও এরকম আমার আসে, তো অন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, তাহলে একসাথে আপনারা ভিডিওটা দেখলে কি ওই চর্চায় থাকবেন। বন্ধুকেও যখন এডুকেট করে দেবেন না, আপনার ফ্রেন্ড সার্কেল ভালো হয়ে যাবে, আর কিছু না। তো আমার সব রকম দেখুন ভিডিও আমাদের এরকম ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে থাকে, ঠিক আছে? সব রকম ভিডিও দেখুন, টপ 10 স্টকস, বাজার বাড়ছে না, কি করব না করব, সব রকম ভিডিও। আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বাড়ছে না কেন, তারপর অনেক রকম ভিডিও আছে। আপনার 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 5 বছরের মিউচুয়াল ফান্ডে কি দিতে পারে, মিউচুয়াল ফান্ড কোম্পানি যদি উঠে যায় তাহলে আপনার টাকার কি হবে, আপনার নমিনি, যে পুরো একটা ডিটেল ভিডিও আছে এখানে, যে আপনার নমিনি টাকা কি ফেরত পাবে না, বা কিভাবে ফেরত পাবে আপনার ডেথের আগেনস্টে, সেগুলোর ব্যাপারে আজকেও ডিসকাশন কিছু করবো। তো ধরুন কেউ লাইভ রিটার্নে গেল, যেটা ডিফল্ট আসছে আমাদের কাছে, এসবিআই যা ফান্ড আসছে ডিফল্ট, সেটাই আমি ক্লিক করছি। এখানে অনেক রকম আছে, নিপন ফিপন সব আছে, আমাদের ফান্ড হাউসও আছে এখানে, এনজে, ঠিক আছে, নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে। তো ধরুন এসবিআইতেই আমি ক্লিক করলাম, যেটা ডিফল্ট আমি ক্লিক করে আসছে ফার্স্টে। তো 2020 মার্চ মাস থেকে আমাদের কারেকশন স্টার্ট হয়েছে, অ্যান্ড লকডাউন হয়েছে, মার্কেট পড়েছে। তো 2020
কেউ ধরুন মার্চ মাসে ইনভেস্ট করছে, ধরুন এটা আমি মাসের 30 তারিখ করে দিলাম, লাস্ট দিন ইনভেস্ট করছে, সরি এটা ওয়ান টাইম আমি করব। ধরুন কেউ 15 লাখ টাকা আছে, 15 লাখ টাকা আমি ধরে নিচ্ছি, 15 লাখ টাকা ইনভেস্ট করছে 30/4, তো 15 লাখ টাকা যদি ইনভেস্ট করে, তাহলে আজকের দিনে 5 বছর পরে আজকের দিনে 15 লাখের ভ্যালু, যেটা 30শে এপ্রিল 2020-তে ইনভেস্ট করেছিল, আজকে কি 1 মে, ঠিক 5 বছর পর, গোটা 5 বছরে 15 লাখের ভ্যালু 52 লাখ টাকা, 52,47,000, কোনো ব্যাংক পোস্ট অফিস কেউ দিতে পারবে না। লং টার্মে বজায় থাকবেন দিতে পারবে, শর্ট টার্মে তারপরেও মার্কেট পড়েছে। এখান থেকে যদি কেউ 1 মাস পরে ধরুন, এরপরে ধরুন 30/3, এরপরে ধরুন 30/3, আমি দেখিয়ে দিচ্ছি 30/3, 1 মাস আগে কেউ ইনভেস্ট করছে, 30/4 হয়ে গেল, দেখুন 15 লাখটা কত, 60 লাখ টাকা, 4 গুণ 5 বছর কেউ দিতে পারবে? নো। আপনার 4 গুণ 5 বছর আনা হলে 5 বছরের দরকার নেই, 10 বছরেই 4-5 গুণ হোক, তাহলেও অনেক, কেউ দিতে পারবে না 10 বছর। 30/2 একদম টপে, করোনা ক্র্যাশ শুরু হয়নি, টপে কি ফেসে যাবে লোক 15 লাখ টাকা ইনভেস্ট করে? তাও ব্যাংক পোস্ট অফিস দিতে পারবে না, টপে ইনভেস্ট করলেও 15 লাখের ভ্যালু 43, 43.5 লাখ টাকা, তাও দিতে পারবে না, 10 লাখ টাকা কম হলো তাও দিতে পারবে না, তাও দিতে পারবে না। এবার যদি কেউ এইটার পরে 30/3 থেকে 30/2, সরি এটা 30 মানে ওই 28 তারিখে, একই ব্যাপার, এটা 28 নিয়ে নেয় ডিফল্টে, এই যে 43.5 একই ব্যাপার, তো 28/2 কেউ ইনভেস্ট করেছে, অ্যান্ড 2020 2 মাস পরেই কত রিটার্ন হয়েছে এর 15 লাখের ভ্যালুটা দেখুন, মাইনাস 15 লাখের ভ্যালুটা 12 লাখে নেমে গেছে, 12.5 লাখে। আপনারা অনেকেই বুকে হাত দিয়ে বেরিয়ে আসবেন, শেয়ার মার্কেট আমার জন্য না। 2 মাসের মধ্যে আজকের ভ্যালু টুডে যদি রেখে দেন, তাহলে 43.5 লাখ। রেখে দিতে হবে, টাইম দিতে হবে, ফান্ড সিলেকশন ভালো হতে হবে, ট্রেন্ড বুঝে, ভুলভাল ফান্ড সিলেক্ট করলে হবে না। ধরুন একটা র্যান্ডামলি, অনেকে কেউ কিছু জানেন না, ধরুন অনেকে অনেক কিছু জানেন না, এখানে ধরুন কেউ নিয়ে নিল এই নিফটি, ধরুন ইটিএফ কেউ নিয়ে নিল, কবে নিয়ে নিল আমি দেখলাম 30/3 হয়েছে কত, 60 লাখ, 15 লাখটা 60 লাখ, সেম ডেতেই কেউ নিল 20, অ্যান্ড এখানে 30 তারিখ 30/3/2020, তাহলে 15 লাখের ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্স 50 লাখের কাছে, একটু কম হলো, বাট ঠিক আছে, স্টিল হয়েছে। এবার এখানে কেউ কোনো কিছু ধরুন ম্যাগনাম লো ডিউরেশন ফান্ড নিয়ে নিল, মানে কিছু বোঝে না বা কিছু, বাট নিয়ে নিল, সেফ ক্যাটাগরির ফান্ড। তো এখানে 2020 ধরুন 27, আমি 3 দিন এদিক ওদিক করছি না, তাহলে তার 15 লাখের ভ্যালুটা আজকের দিনে 20 লাখও ছোঁয়নি, 6,000 টাকা কম, ওই 20 লাখের কাছে। তো কোথায় 60 লাখ, কোথায় 50 লাখ, কোথায় 20 লাখ, জানতে হয়। মিউচুয়াল ফান্ড মানেই যে, এবার ধরুন কেউ সেভিংস অ্যাকাউন্টে রেখে দিত, এফডি, ধরুন সেভিংস, আগে রিটার্ন বেশি ছিল ব্যাংকে, তাই জন্য অ্যাভারেজে 7% দেখাচ্ছে, 2020 থেকে 5-5.5%ই দিয়েছে আমাদের সব ব্যাংক, স্পেশালি এসবিআই। তো আমি যদি এসবিআইরই দেখি, এফডি করে রেখে দিচ্ছেন, তাহলে 2020 থেকে 15 লাখের ভ্যালুটা পুরো 20 লাখ হয়েছে। কি করছেন এই ডেভেলপিং ইন্ডিয়ান নেশন, এত ডেভেলপিং কান্ট্রি, এখনই যদি ইনভেস্ট না করেন, ঘরের যারা বোঝে না, ছেলে মেয়ে বা বউ বোঝে না, ইনভেস্ট করতে পারেন, এফডি করছে, তাদের কথাও শুনুন, 50% এফডি করুন, 50% এমএফ করুন। বাট যখন আপনার বন্ধুরা 35 সাল বা 40 সাল, আজ থেকে 10-15 বছর পর এসআইপি করে বা মিউচুয়াল ফান্ড করে অল্প অল্প করে জমিয়ে গাড়ি বাড়ি করবে, ইনভেস্ট করবেন, তখন আপনার ওয়াইফ বা আপনার যারা বারণ করেছে রিলেটিভ, তখন বলবে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট কর, বাট তখন হয়তো কনসোলিডেট করবে মার্কেট, তখন রিটার্নই দেবে না। পয়সা বানাতে হবে, আমার টার্গেট কি বলেছি, 2034-এর মধ্যে ম্যাক্সিমাম পয়সা 2034-এর মধ্যে বানাতে হবে। ভেবে থাকলে হবে না, টাইমটা টাইম চলে যাবে, শুধু আপনার কেউ কিচ্ছু হবে না। আমি জানি আমি ইনভেস্ট করছি, আমি তো এগিয়ে যাবো, আমার ক্লায়েন্টদের এগিয়ে নিয়ে চলে যাবো। জিজ্ঞেস করুন তো, যে কোনো ক্লায়েন্ট আমাকে যদি নিয়ে থেকে ফোন করে হসলা পাওয়ার জন্য, তাকে আমি 15-20 মিনিট দিই কিনা, সে যদি চায় নিয়ে থেকে, কোনো সময় মুখের উপর কেটে দিই, আমার সময় নেই, ইচ অ্যান্ড এভরি ডে ফোন করবে, ইচ অ্যান্ড এভরি ডে আমি রবিবার ছাড়া ফোন ধরবো, তাকে আমি মার্কেট নিয়ে বোঝাতে চেষ্টা করি, যদি সে কোয়েশ্চেন করে আমি বুঝতে চাই, বিকজ পেছনে আমি আছি, কেউ আছে না আছে, পয়সা বানাতে পারবে না, আমি বানাবো জোর করে,
আমি বানিয়ে দেবো, তাকে জাস্ট ফলো করতে হবে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস। ঠিক আছে, এইবারে ডিপেন্ড করছে আপনি কি নিচ্ছেন। তো উল্টোপাল্টা ফান্ড নিলে হবে না, অ্যান্ড যে কোনো সময় আপনি ইনভেস্ট করুন, আপনার ঠিক না ঠিক রিটার্ন পাবেনই। এবার হ্যাঁ, এই 10 লাখের ভ্যালুটা, এটাই যদি আপনি যদি আগে থেকে সতর্ক থাকতেন অ্যান্ড কিছু যদি ক্যাশে ফেলে রাখতেন বা লিকুইডে ফেলে রাখতেন, তাহলে ওটাকে আপনি নিচে আবার ইনভেস্ট করে দিতেন, এসটিপি করে দিতেন 6 সপ্তাহে, বা একবার ইনভেস্ট করতেন, দেখতেন 5-6 লাখ আরও প্রফিট হতো। সেটা অনেকের ক্যাপিটাল হয় 5-6 লাখ, ওটা প্রফিট হতো। ওখানেই এক্সপার্টিসটা কাজ করে, ওখানেই আপনার 4-5% বেড়ে যাবে, আর কিছু না। চলুন এবার কোশ্চেনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আই হোপ আপনাদের এরকম ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও লাগে ডেটা ড্রিভেন এরকম ভিডিও, সতর্ক হতে বললাম, আপনার স্ট্র্যাটেজি ফলো করুন, বাস সতর্ক হতে বলছি আনে বলে 1-2 বছরের জন্য। বাট তার আগে নিফটি বাড়বে আমার মতে, লং টার্মে তো বাড়বেই। ফার্স্ট কোয়েশ্চেন, 5 লাখ ইনভেস্টমেন্ট করলে 10 বছরে 45 লাখ কি সম্ভব? দি অ্যান্সার ইজ অবশ্যই সম্ভব। ডিপেন্ড করবে আপনি কি ফান্ড নিয়েছেন না নিয়েছেন, বাট 1% চান্স আছে, 99% অসম্ভব। আপনি 45টাকে মাথা থেকে বাদ দিয়ে যদি 20 থেকে 30 রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। কেন? বিকজ আমি এখানে আপনাকে ডেটা দেখে দিচ্ছি লাস্ট 10 বছরের। ধরুন কেউ লাস্ট 10 বছরের ওয়ান টাইম আপনার মতো 5 লাখ টাকা ইনভেস্ট করতে চেয়েছে যে কোনো ফান্ডে, সব ফান্ড মিলিয়ে 10 বছরে 5 লাখ টাকা দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে 5 লাখের ভ্যালু টপ ভ্যালু কোনটা হয়েছে? টপ ভ্যালু 20% হয়েছে আপনার 33 লাখের কাছে, 32,81,000। তারপরে হয়েছে 30 লাখ, তারপরে 28। এরকম করে যদি একটা নর্মাল 15%-এরও রিটার্ন পান তাহলে 20-21 লাখ টাকা হয়। তো আপনি 20 থেকে 30-এর মাঝখানে ধরবেন যদি অ্যাগ্রেসিভ টাইপের কিছু করেন, নাহলে একটু ব্যালেন্সড ক্যাটাগরি হলে 12 থেকে 15 লাখের কাছে ধরবেন 5 লাখ টাকার ভ্যালুটা আনে বলে 10 বছরের জন্য। সেরকম করে ইনভেস্টমেন্ট করবেন। এবার 20 থেকে 25-এর মধ্যে ভেবে যদি 45-40 হয়ে যায়, মার্কেট যদি ভগবান ভরসে বেড়ে যায় অনেকটাই বেশি এক্সেসিভ, তাহলে ভালো। আর যদি না হয় তাহলে তো ওটা মাথাতেই আছে আমার 15-20 লাখ টাকার কাছেই হবে। ডিপেন্ড করছে কি ফান্ড নিচ্ছেন। যদি নিফটি 50-তে শুধু ইনভেস্ট করেন, হয়তো আনে বলে 10 বছরে 5 লাখ টাকাটা 12.5-12 লাখ হয়ে আটকে গেল, সেটাও হতে পারে। অ্যাগ্রেসিভে গেলেন, এটা রিস্ক নিলেন, ঠিকঠাক ফান্ডে গেলেন, ঠিকঠাক সময় ইনভেস্ট করলেন, তাহলে কি আপনার 5 লাখ টাকা 30 লাখও পৌঁছে যেতে পারে। বাট ডাজেন্ট মিন যে যেগুলো আগে রিটার্ন দিয়েছে সেগুলো ফিউচারে রিটার্ন দেবে। এখান থেকে ধরুন কেউ এই ফান্ডগুলো দেখলেন, ধরুন কন স্মল ক্যাপ প্রচুর রিটার্ন দিয়েছে, 5 লাখ টাকার 28 লাখ, এইটা দেখে অনেকে ইনভেস্ট করবে, আগে রিটার্ন দিয়েছে এরকম রিটার্ন পাবো। লাস্ট 1 বছরের যদি আবার ডেটা দেখি, লাস্ট 1 বছরের ডেটা, স্মল ক্যাপ তো স্মল ক্যাপ ক্যাটাগরি দেখি, স্মল ক্যাপ 5 লাখ টাকার ভ্যালু, 5 লাখ, এইটা দেখেই এই ডেটা টপ ফান্ড দেখে আগে দিয়েছে বলে ফিউচারেও দেবে, এই দেখে কেউ ইনভেস্ট করলো। নিচে যাবো একদম, কোয়ান স্মল ক্যাপ একদম লাস্টে, আপনার 5 লাখের ভ্যালু নেমে হয়ে গেছে 4.5 লাখের কাছে, 4,68,000। তো ওই ফান্ডের রিটার্ন দেখে করলে হবে না, আপনাকে আলফা বিটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তখন ফান্ড ম্যানেজার আলাদা ছিল, এখন ফান্ড ম্যানেজার আলাদা। তখন কোয়ান্ট আদানি স্টক ঢুকিয়ে বাড়াতো রিটার্ন, এখন সেগুলো রেগুলেশন অনেক চাপ আছে, এখন ওইগুলো হবে না। দেখুন, ঠিক আছে? তো ফিউচারে কি হবে সেটা ভালো করে আপনাকে নির্ধারিত করতে হবে। পেছনে একটা, যদি না বুঝতে পারেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়ে নিন, যদি আশেপাশে কোনো এজেন্ট থাকে, ডিস্ট্রিবিউটার থাকে, কন্ট্যাক্ট করে নিন। না থাকলে নিজে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের এমফিন নাম্বার আছে, আপনি এখানে সার্চ করে দেখতে পারেন। এই এমফি ওয়েবসাইটে যাবেন, লাইসেন্স নাম্বার এখানে চেক করার জন্য, যার থেকে করছেন, যার থেকে হেল্প নিচ্ছেন তার নাম্বারটা এখানে জাস্ট চেক করে নেবেন। আচ্ছা, এআরএনে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন 300613, গোতে ক্লিক করবেন, চলে আসবে। ঠিক আছে, সব চলে আসবে এখানে, যার থেকে আপনি গাইডেন্স পাবেন, আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে হবে। এবার প্রেফারেন্স থাকে কে কোন ডিম্যাট দিয়ে করবে, সেই হিসেবে তারটা ফলো করতে হয়। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম লং টার্মের জন্য, এরপর কোনো কারণবশত আমার মৃত্যু হয়, ওই টাকা আমার নমিনি পাবে, সে যদি টাকা না তোলে তাহলে তার নামে পোর্টফোলিও ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি হয় না, করা যাবে। আমার পরিবার এই পোর্টফোলিওর মালিক হচ্ছে সুমন্ত সিং মহাপাত্র ফ্রম পশ্চিম মেদিনীপুর। আপনি ঠিক আছে, দেখুন, কোনো কারণবশত মৃত্যু সবার হবে, আমারও হবে, আপনার হবে, হার্ট রিলেটিভ সবাইকে মানতে হবে। আমি রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে বাঁচতে ভালোবাসি, ম্যান ইজ মর্টাল, সবাইকে মারা যেতে হবে এক সময় না এক সময়, সবাইকে। এটা কারণ না যে আমার সাথে হবে না, সবার হতে হবে। এবার চলে আসি কাদের প্রবলেম হবে কাদের প্রবলেম হবে না, দুজনের বিষয়। আপনি যদি মনে করেন আমি ফিউচারে আমার ওয়াইফ পারবে না কোনো প্রসেস, তাহলে রেগুলার ফান্ডে আপনি ইনভেস্ট করুন। আর যদি মনে হয় যে পারবে, তাহলে ডিরেক্ট ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রোভাইডেড বিং আপনার কাছে নলেজ আছে। দুটো হয়ে গেল। প্রসেসটা কি এবার পাওয়ার বলে দিই। একজন হচ্ছে ডিরেক্টে ইনভেস্ট করছে,
1% ধরুন বাঁচানোর চক্করে একজন রেগুলার ইনভেস্ট করছে, সে 1% বাঁচানোর চক্করে ইনভেস্ট করছে না, সেফটির জন্য, সেফটি ফার্স্ট। বিকজ যদি আমি টাকাটা নাই পাই ফিউচারে আমার নমিনি খেটে খুঁটে, তাহলে আমার জমিয়ে কী লাভ, তাই এখনই খরচা করে দিই। আচ্ছা, প্রসেস দেখি। আপনি ধরুন আজকে এক্সপায়ার করলেন, কালকেই আপনার প্রসেস শুরু হয়ে যাবে। ফার্স্ট অফ অল আপনার ব্যাঙ্ক ডিমান্ড সব লক হয়ে যাবে। আধারের সাথে প্যান, ডেথ সার্টিফিকেটের সাথে আধার লিঙ্ক, আধারের সাথে প্যান লিঙ্ক, প্যানের সাথে ব্যাঙ্ক লিঙ্ক, ব্যাঙ্কের সাথে ডিম্যাট লিঙ্ক, লক হয়ে যাবে। পিন নাম্বার বলে রাখলেও খুলতে পারবে না, বলবে ফেস ভেরিফিকেশন দাও, খুলতেই পারবে না, ব্যাঙ্কে টাকা আসবে না। ঠিক আছে, লক হয়ে গেল। এবার নেক্সট প্রসেস হচ্ছে আপনাকে এখানে যেতে হবে, এমফির ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি প্রসিডিওর। যদি এখানে নমিনির ডেটের পরে আমার ডেটের পরে নিজের প্রাইমারি হোল্ডার ডেটের পরে নমিনি কিভাবে পাবে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে বিভিন্ন ফান্ড হাউসে আপনাকে তাকে কন্ট্যাক্ট করতে হবে ইন্ডিভিজুয়ালি, ডিরেক্টলি আপনাকে তাকে কন্ট্যাক্ট করতে হবে, তাকে গিয়ে। নাহলে নমিনির নামে ফোন করে আপনার কোনো রিলেটিভও তো বলতে পারে, আপনার কোনো বন্ধু বলতে পারে, টাকাটা সে পেয়ে যাবে না তার ব্যাঙ্ক ডিটেলস দিয়ে। তো যেন নমিনিকে নিজে থেকে ডিরেক্টলি সামনাসামনি গিয়ে তারা ভেরিফাই করবে। এবার নর্মাল আপনার যদি মতিলাল অসওয়ালের ফান্ড কেনা থাকে, এক্সাম্পল নিপনের ফান্ড কেনা থাকে, আর ধরুন এইচডিএফসির ফান্ড আর টাটার ফান্ড, এই 4টে ফান্ড কেনা, তাহলে মতিলাল অসওয়ালের ফান্ড অফিসে যাবেন। কলকাতার ফান্ড অফিস না, যেখানে হেড অফিস সেখানে, ধরুন সেটা তেলেঙ্গানা হতে পারে কোনো ফান্ড অফিসের, কোনো মুম্বাই হতে পারে, কোনো কর্ণাটকা হতে পারে। বিভিন্ন ফান্ড অফিসের বিভিন্ন হেড অফিস আছে, গুজরাট হতে পারে, আমাদের এনজের যেমন গুজরাটে সুরাতে আছে। তো সব হেড অফিসে যেতে হলে এইচওতে। এবার হেড অফিসে গিয়ে তখন 4টে জায়গার ফান্ড কেনা, 4টে জায়গাতে যেতে হলো, নিজে থেকে ডিরেক্ট করা আছে নিজে থেকে, তাই জন্য নিজে থেকে কন্ট্যাক্ট করতে হবে ডাইরেক্টলি। নেসেসারি স্টেপস যা আছে ডিফারেন্ট ফান্ড হাউসে আলাদা আলাদা করে নিজের সব প্রসিডিওর দেওয়া আছে, করতে হবে। কী কী প্রসিডিওর আছে, ট্রান্সমিশন রিকোয়েস্ট ফর্ম দেবে বিভিন্ন এএমসি, বিভিন্ন রকম আলাদা আলাদা করে ভরতে হবে এটা। ডেথ সার্টিফিকেটের অ্যাফিডেভিট, নোটারাইজড কপি, গ্যাজেটেড অফিসারের সিগনেচার দিয়ে সেটা সবার আলাদা আলাদা জয়েন করতে হবে। নমিনির কেওয়াইসি করতে হবে পুরোপুরি, আইডি প্রুফ, ম্যারেজ সার্টিফিকেট, আধার, প্যান এইসব দিয়ে। আদার ডকুমেন্টসের মধ্যে নেচার অফ ক্লেম, উইল থাকলে বা সাকসেশন সার্টিফিকেট থাকলে ওইগুলো প্রোভাইড করতে হবে। ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে, ক্যান্সেল চেক বাগেরা দিয়ে। অ্যান্ড ফান্ড হাউসের যা প্রসেস থাকবে, যদি অ্যাপ্রুভড মনে হয় যে ঠিকঠাক ক্লেম আসছে, তাহলে তার নামে ডিমেট অ্যাকাউন্ট খুলে তারটা প্রসেস করাবে। বাট ছুটতে হবে, তাকে টেনশনে থাকতে হবে। এখানে অনেকে হাল ছেড়ে দেয়। আমার যদি আজকে কিছু হয়ে যায়, আমি রেগুলার কেন রেখেছি দেখি, হয়েছে 4-5 মাস আগে আমি আমার একটা পোর্টফোলিও দেখেছি যে রেগুলারে আমার কিছু টাকা আছে 90%। কেন? দ্য থিং ইজ ইভেন 100% টাকা, 90% না। দ্য থিং ইজ, আমার যদি আজকে কিছু হয়ে যায়, রাস্তাঘাটে আমিও বেরোই, কিছু হয়ে যায়, তাহলে আমার মা তো ফার্স্ট অফ অল পারবেই না, কিছু জানেই না এসব প্রসেস। টাকাটা কী করবে, ছেড়ে দিই। কেন ছাড়বো? তাহলে খরচা করে উড়িয়ে দিতাম না, এনজয় করতাম। তার টাকাটা আমি এএমসির ফায়দা হলো, আমি কি করতাম? এটা নাম্বার 1। ঠিক আছে, তো এইগুলো যদি পারে আপনার নমিনি, অ্যান্ড যদি ছুটতে পারে, টাকা খরচা করে ছুটতে পারে বা টাইম নিয়ে ছুটতে পারে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, হয়ে যাবে। বাট কেউ কিন্তু ঘোরাবে, অনেক লোক অনেক ঘোরাবে, অনেক ফায়দা নেওয়ার চেষ্টা করবে, অনেক ঘোরাবে, কিন্তু ঘোরাবে একা, সিঙ্গেল মানুষ পেলে ঘোরাবে, পেছনে এক্সপার্ট নেই, ঘোরাবে। বাট যদি রেগুলার থাকে, তাহলে যাদের আছে টেনশন নেই। কেন? পেছনে যদি একটা কেউ, তাদের অফিসে গেলেন, রেগুলারে খুললেন, যে কোনো রেগুলার ব্রোকার হোক, টাকা তো এএমসির কাছেই থাকে, কোনো টেনশন নেই। সেটা যদি স্পেশালি এএমসি হয় তাদের, যেমনি আমরা কি এনজে ওয়েলথ দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলিয়ে আমরা করি, ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার, তাহলে আমাদের জাস্ট রাসবিহারী ব্রাঞ্চের আমার আন্ডারে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে নমিনিকে আসতে হবে, তার নামে অ্যাকাউন্ট খুললাম। আমরা যেহেতু এমসি, আমাদের দিক দিয়ে টিক পড়ে গেল, অ্যান্ড সব এমসি, আমরা যেহেতু এমসি তো টিক পড়ে গেল, সব আলাদা এমসি। জাস্ট কিচ্ছু করতে হবে না, 7 দিন বসতে হবে, নোটারাইজড কপি, এভিডেভিট সব আমরা দেখে নেবো, সব বানানো হয়ে যাবে। তারপরে 1-2 দিন ভিজিটের পরে আমাদের এই কলকাতাতেই, তারপরে 7 দিনের মধ্যে ট্রান্সমিশন বা এদিক থেকে এদিক ট্রান্সফার হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার তার জন্য যদি 100 কোটি টাকা যদি আপনার হয়, সারা জীবনে জমিয়েছেন, সেটা যদি নাচেহালে না পেলেও, তার জায়গায় যদি এইখানে 97 কোটি, 2-3 কোটি টাকা কম হয়, বা 98 কোটি টাকা হয়, অ্যান্ড এটা পেলো 7 দিনে উইদাউট হ্যারাসমেন্ট, একবার ভিজিটে, আমি তো এটাই চাইবো। কনফার্ম পাবে, নাহলে আমি খরচা করে দিতাম, এটা খরচা করে দিতাম না। এবার আপনি যদি বলেন এনজে ওয়েলথের ব্যাপারটা কি আছে, যে কোনো ব্রোকারে আপনি রেগুলারে যাবেন, পেছনে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে আপনাকে সত্যিকারের হেল্প করবে সেরকম যদি থাকে। আর এনজে ওয়েলথ নিয়ে তো কোনো প্রবলেমই নেই, বিকজ
আপনি যদি এখানে সার্চ করেন টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স গোটা ইন্ডিয়াতে, তাহলে নাম্বার ওয়ানে সব থেকে বেশি টাকা সামলানোর দিকে নাম্বার ওয়ানে আসবে এনজে ওয়েলথি, তারপরে এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই। আপনি বলবেন অনেকে হয়তো শোনেননি এনজে ওয়েলথের নাম, এসবিআই, এইচডিএফসি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এগুলো শুনেছেন। কারণ আছে, কারণ এগুলো হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড। এখন মিউচুয়াল ফান্ড বুঝছেন, মিউচুয়াল ফান্ডের জন্য এনজের একমাত্র এগুলোর মধ্যে যাদের ব্যাংক নেই। আপনারা এগুলো সব ব্যাংকের জন্য নাম শুনেছেন, মিউচুয়াল ফান্ডের জন্য বাচ্চারা থেকে নাম শুনেননি। এসবিআই নাম হয়তো জানতেন না, যদি শুধু এরা মিউচুয়াল ফান্ডে কাজ করতো, ব্যাংকের কাজ করতো না, ব্যাংকের কাজ করতো না। তো এদের ব্যাংক, দিস ইজ নট ব্যাংক, দিস ইজ এএমসি। যদি এখানে ডিরেক্টলি যান তাহলে যেমনি এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস অন্যদের যেমনি নাম শুনেছেন, তেমনি আপনি যদি যান তো এই ফান্ড হাউসে টাটা, এরকম নিপন, এনজের নিজস্ব আমাদের মিউচুয়াল ফান্ডও আছে বাজারে। এনজে আরবিট্রাজ ফান্ড, ইএলএসএস, ব্যালেন্সড অ্যাডভান্টেজ, ফ্লেক্সি ক্যাপ, ওভারনাইট ফান্ড, অ্যান্ড এটা নাম্বার ওয়ান। এবার এনজে কত কেমন কি আছে না আছে, এনজে ওয়েলথ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স। আমরা 35 লাখের বেশি হ্যাপি ইনভেস্টার্স আমাদের কাছে আছে, যারা গাইডেন্স পাচ্ছে, অন্য কেউ তো গাইডেন্স পায় না। অ্যাজ অফ 30/9/2024 মধ্যে 2.5 লক্ষ কোটি টাকা, জানা উচিত আপনাদের, বিকজ সবাই ফেস করবেন এই জিনিসগুলো। 2.5 লক্ষ কোটি টাকার বেশি অ্যাসেট ম্যানেজমেন্ট আমরা করি। অ্যান্ড যখনই অ্যাকাউন্ট খুলবেন বা কিছু অনলাইন প্রসেস হলে আমরা ফোন করে আমাদের ইয়েরাই খুলিয়ে দেবে স্টাফ, বা আপনি নিজে থেকে লিঙ্ক চেয়ে খুলতে পারেন, জাস্ট দেখবেন রাজ কর্মকর্তা লেখা আছে কিনা। না থাকলে খুলে কোনো লাভ নেই, আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে পারবো না, ঠিক আছে। বা অফলাইনে এসে আপনি দেখা করে গোল ক্রিয়েট করে খুলতে পারেন। বাট যাদের ডিরেক্ট আছে কিছু করার নেই, এগুলো তাদেরকে নিজে থেকেই করতে হবে। এবার আপনি দেখুন, সবসময় পয়সা করবেন 1% বেশি, ওই 1-2 কোটি টাকা বেশি নিয়ে লাভ 100 কোটি হয়ে গেলে, নাকি আপনার ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট? টাকা বা 1%-এর থেকে কি আপনার ফ্যামিলি বেশি কম ইম্পর্টেন্ট হয়ে গেল? আমার মতে না। তাই জন্য আমি নিজে এক্সপার্ট হই, আমি জাস্ট আরেকটা এক্সপার্টের আন্ডারে আমি আমার হ্যান্ডেল করাতে দিই, দ্যাট ইজ দ্য রিজন। অ্যান্ড সে যদি ভালো এক্সপার্ট হয়, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ হয়, তাহলে তো আরও ভালো। আপনি নিজে থেকে যদি ভুল করে 12-14% আনবেন না, সে আপনাকে এক্সপেন্স 1% বাদ দিয়ে 18-20% আনার ক্ষমতা রাখে। তো 4%-এর লস এমনি হয়ে গেল, প্লাস এনইভি বেশি, ওখানে ইউনিট কম পাবেন, সব দিকে অ্যাডভান্টেজ, সব দিকে। কোনো সময় লোন দরকার পড়লে লোন হবে, অনেক অ্যাপে এসটিপি হয় না, এসটিপি হবে, এসডাব্লিউপি হয় না, এসডাব্লিউপি হবে, সব হবে, ইচ অ্যান্ড এভরিথিং। বাকি চেকিং পারপাসে সব কিছু সেটেলমেন্টস, কেএমস, এমএস সেন্ট্রাল, কেফিনটেক আছে, ঠিক আছে। বাট আমার মতে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি আজ ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার রেখে দিন, যে বলতে পারবে মার্কেটের সিচুয়েশনস আমাদের মতো, প্লাস এই যখন সিনারিওটা আসবে সে যেন হেল্প করবে, তার ফ্যামিলিকে চিনিয়ে রাখবেন, তাদের অফিস হেল্প করবে, আর কিচ্ছু করতে হবে না, ব্যাস, দ্যাটস ইট। 7 দিন সে বসে থাকলে এমনিই পেয়ে যাবে, বাকিটা আপনাদের উপর। বিকজ সারা জীবন খেটে লাভ নেই, খাটলো তারপরে পেলো না, নাজেহাল হয়ে গেল, কে দিল্লি বোম্বে কে ছুটবে, তখন বলবে না একা মেয়ে মানুষ কোথায় কি যাবে, বাড়ি থেকে বেরোয় না, কি যাবে? আমার মা যেমন বাড়ি থেকেই বেরোয় না, কোথায় কি যাবে? তো ওই জন্য পসিবল না। রাজদা লামসাম কখন করতে হবে বলে দাও, আমি তোমার ইনভেস্টার। যখন ইনভেস্টার, নাম হচ্ছে শুভদীপ চক্রবর্তী, কারেক্ট, যখন ইনভেস্টার তখন ডিরেক্টলি ফোন নাম্বার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ফোন করবেন ডাইরেক্টলি। ফোন করলে আমার সাথে কথা হবে, কৌশিককে ফোন করবেন, আমাকে না পেলে কৌশিককে করবেন, টিমের যে কোনো কাউকে ফোন করবেন, ফোন করে আমাদের জাস্ট অ্যামাউন্টটা বলে রাখবেন, এত রেডি, কখন করতে হবে না করতে হবে লিখে রাখবো, সেই হিসেবে আমরা আমাদের মতো করিয়ে দেবো, কোনো টেনশন নেই, আমাদের দায়িত্ব সেটা। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, উল্টো দিক দিয়ে অনেক অ্যাপ আছে যে উল্টো দিক দিয়ে কোনো সময় নিয়ে থেকে ফোন করে না, অনেক সময় নমিনি জানতেই পারে না কোথায় কি আছে, একটা অ্যাপ বলে রাখলেন বা আর একটা অ্যাপ ভুলে গেলেন, ওই অ্যাপ কোনোদিন নিয়ে থেকে ফোন করে না, টাকাটা সারা জীবন ডরমেন্ট হয়ে পড়ে থাকবে, এএমসির ফায়দা, আপনার ফায়দা না। কেন? 0.5 বা 1%-এর চক্করে। বাট রেগুলার ফান্ড হাউসগুলো অনেক অ্যাডভাইজার যেমনি আমাদের প্রত্যেক 6 মাসে একবার না একবার ফোন হবেই। আচ্ছা বলে রাখছি সবাইকে, যারা আমাদের ক্লায়েন্টস আছে, সবার আমাদের স্টার্ট হয়েছে 25 এপ্রিল 2025 থেকে 15 জুন 2025-এর মধ্যে সবার কাছে আমাদের দিক দিয়ে কল যাবে, আমার আর কৌশিকের থেকে কল যাবে না, অন্য কারোর দিক দিয়ে কল যাবে, যারা আমাদেরই টিম মেম্বার, পোর্টফোলিও রিভিউয়ের কল যাবে, অ্যান্ড সব ঠিকঠাক আছেন কিনা শরীর, যদি না থাকে নমিনি এতে পেয়ে যায়, এর জন্যই 6 মাস অন্তর কলটা যায়। তো 25 এপ্রিল অনেকে হয়তো পেয়েও গেছেন, 30 তারিখের মধ্যে কল অনেকে পাবেন, 15 জুনের মধ্যে সবার কাছে কল চলে যাবে। মিস হলে আমাদের ফোন করতে পারেন জুনের পর, আমি আগে থেকে ইউটিউবে বলে রাখলাম। মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের ব্যাপারে বলবেন একদিন ডিটেলসে, একদিনের কিছু নেই, আজকেই বলে দিচ্ছি। যদি 1,25,000-এর উপর প্রফিট হয় 1 বছর বা তার বেশি হোল্ডিংয়ের পর,
তাহলে আপনাকে 12.5% ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে এলটিসিজির আন্ডারে। যদি 1 বছরের নিচে কিছু বেচেন মিউচুয়াল ফান্ডে প্রফিট হয় যে কোনো কিছু 10, 20, 30 হাজার যা খুশি 20% ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে প্রফিটের উপর, কোনো এক্সামশন নেই। নেক্সট মার্কেট নেক্সট 2 to 3 ইয়ার্স কেমন জায়গায় থাকবে নিফটি অ্যাপ্রক্স আইডিয়া আমি বলে দিলাম। বাকি ভিডিও কমেন্ট করবেন কেমন ভিডিও চাই আপনার। বাকি এটার মধ্যে আমি এটুকুই জাস্ট বলতে পারি নিফটি 30,000 তো 2-3 বছরের মধ্যে একবার না একবার টাচ করছে। তো এখন আপনি ইনভেস্ট করবেন, যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন ঠিকঠাক পদ্ধতিতে 20 থেকে 30% প্রফিট আপনি মিস করবেন না। যখনই 30,000 পৌঁছাবেন ডিপেন্ডিং আপন ইয়ার ফান্ড বা স্টকস 20 থেকে 40% প্রফিটে থাকবেন। আর যদি কোনো এরকম স্টক থাকে যে নিফটি 22,000-এ নেমে 24,000 চলে গেল বাট আপনার স্টক মুভ করছে না, আমাদের দেখবেন যারা মিউচুয়াল ফান্ড বা স্টকসের ইনভেস্টার আছে সবাইকে বলছি স্টকসে 50 লাখসের উপর, মিউচুয়াল ফান্ডে 50 লাখসের নিচে। তো সবার দেখবেন মার্কেট যখন নামছে তখন তো পোর্টফোলিও ডাউন হবেই, সাধারণ ব্যাপার। বাট যখন আপও হয়েছে তখন হুড়ুর করে আপও হয়েছে, রিকভারিটাও তেমন হয়েছে। যদি যার 1 লাখ টাকা যদি কারো মাইনাস থাকে না, তার এখন মাইনাসটা দেখবেন হয়তো 20,000 যারা নতুন ইনভেস্টার, বা যাদের প্রফিট ছিল 5 লাখ মার্কেট ডাউনে প্রফিট নেমে গেছে 3 লাখে, তাদের আবার উঠে দেখবেন এখন প্রফিটটা 4.75 লাখসে। এমন না যে আপনার পোর্টফোলিও 1 লাখের পোর্টফোলিওটা 80,000-এ নেমে আসলো আর 80,000টা 80,000-ই আছে, নিফটি বেড়ে যাচ্ছে বাট আপনার পোর্টফোলিও মার্কেট বাড়ছে পোর্টফোলিও বাড়ছে না। সেই রকম স্টকস বা সেক্টর থেকে দূরে থাকুন, ঠিক আছে? কোনো যদি সেক্টরের উপর ভিডিও চাই বারবার বলছি তাহলে কমেন্ট করতে পারেন। একটা আমাদের মাথায় যে সেক্টর চলছে যেটা আমাদের আনে হলে 1-2 বছরে বাড়তে পারে। স্যার আমি আসামের ছেলে, আমার কাছে এত টাকা পয়সা নেই মিউচুয়াল ফান্ডে যে ইনভেস্ট করতে চাই, মাসে মাসে 5,000 টাকা ইনভেস্ট করে কত বছরে 50 লাখ টাকা করতে লাগবে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন এটা, কত বছরে 50 লাখ টাকা করতে পারবো? 5,000 টাকা করে আপনি এখানে ক্যালকুলেট করতে পারেন ক্যালকুলেটারে গিয়ে। এখানে যদি যান এখানে এসআইপিতে 5,000 লিখবেন, 15 বছরে 15% যদি রিটার্ন পান তাহলে অ্যাপ্রক্স 33 লাখের কাছে হচ্ছে, তত হচ্ছে না। 50 লাখ চাই, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ছাড়া চাই। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে যদি 12% পাকামি করে ভুলভাল ফান্ড নিয়ে নিলেন তাহলে এখানে হয়তো 25 লাখই হলো, আধা হলো, বয়স চলে গেল আধা হলো। বাট এটাই যদি 18%-এ হয়ে যায় 15 বছরে তাহলে আপনার 46 লাখ, 50 লাখের কাছাকাছি এলো। হয়তো 16 বছরে এটা 55-60 লাখের কাছে পৌঁছাবে। দেখুন না মুখে মুখে ক্যালকুলেশন 55 লাখ, ঠিক আছে? তো আপনার অ্যাপ্রক্স 15 থেকে 15 বছর 1-2 মাস লাগছে। 18% যদি রিটার্ন 15 বছর পরেও পান তো তবে 15% পেলে হয়তো 17-18 বছর লাগতে পারে 5,000 করে। এবার আলটিমেটলি কি আমি পুশ করব, আমাদের টিম পুশ করবে যদি থাকে এরম পেছনে কেউ, তাহলে কি হয় বলুন তো? 5টা 6 করলেন, 6টা 7 করলেন, মাঝে মাঝে লামসাম পুশ করলাম, এইখানে 15টা নেমে 12-তে চলে আসে, খুব ইম্পর্টেন্ট। বা ইনফ্লেশন অ্যাডজাস্টেড 15 বছরে যেটা 50 হতো সেটা হয়তো 80 হয়ে যাবে বা 70 হয়ে যাবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেখানে ওই 1% কি সেখানে 10% ফায়দা করে দেবো, ঠিক আছে? তো ওইখানে জাস্ট বেনিফিটটা আপনাদেরই হবে, বাকি আপনারা দেখে নেবেন সব কিছু। এরকম যদি আপনারা নতুন হন চ্যানেলে ভিউয়ার তাহলে এরকম সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের চ্যানেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কোনো ভিডিও যদি মিস করে থাকেন এর আগে তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করে দেখতে পারেন এর পরের ভিডিওগুলো। বারবার বলছি এই ভিডিওটা দেখে নেবেন। আপনার অবর্তমানে মিউচুয়াল ফান্ডের টাকা আপনার নমিনি ফেরত পাবে কি পাবে না, কিভাবে পাবে, পুরো প্রসেসটা শর্টে বুঝিয়েছি। বাট আজকে থেকে 5 মাস আগে 17,000 ভিউ আছে, এটা বলা আছে পুরোপুরি। এরকম মার্কেটে পোর্টফোলিও বাড়ছে না বাড়ছে এইটা না, মিউচুয়াল ফান্ডের যদি কোম্পানি উঠে যায় তাহলে কি হবে, যেখান থেকে ইনভেস্ট করছেন গ্রো যে, ঠিক আছে, যদি উঠে যায় তাহলে কি হবে, এগুলো সব দেওয়া আছে। কিছুই হবে না, সব টাকা এমসিতে থাকে, বাট পুরো ডিটেলস ভিডিও দেওয়া আছে। তো এরকমই যদি আপনার ভিডিও ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলো আপনার রিয়েল লাইফে ঘটবে সেগুলোর উপর চাই, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যর সাথে শেয়ার করবেন। ভিডিওটা এরকম ডেটা ড্রিভেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না অবশ্যই। নেক্সট ভিডিওটার টপিকটা কমেন্ট করবেন কোনটা আপনাদের রিকোয়ারমেন্ট আছে। আজকের জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং। যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার নিচে দেওয়া নাম্বার 7003684863-তে কন্ট্যাক্ট করে রাত 8টা থেকে 10টার মধ্যে এক্সেপ্ট ফর সানডে করতে পারেন। অনলাইন প্রসেস আছে, অফলাইন প্রসেস আছে, দুটোতেই আপনারা অ্যাকাউন্ট খুলে স্টার্ট করতে পারেন। আমরা 10-15 বছর যতদিন আপনার গোল কমপ্লিট হচ্ছে গাইড করবো। থ্যাংক ইউ সো মাচ।